ওকে, রেডি। আচ্ছা, তাহলে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ারের ক্ষেত্রে কি হবে? এই ভি আর আই গুণ করব, গুণ করলে আমরা যা পাবো সেটা ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার। আর এভারেজ পাওয়ার কি হবে? এটা আগের দিন আমরা দেখছি এভারেজ পাওয়ারের সূত্র কিরকম হয়। ওই যে পি এভারেজ আমরা কেমন দেখছিলাম, যদি পিক ভ্যালু দেওয়া থাকে তাহলে হাফ ভি এম আই এম কস অফ থেটা ভি মাইনাস থেটা আই, তাই না? এটা ছিল এভারেজ পাওয়ার। আর ইনস্ট্যান্টানিয়াস পাওয়ারের ক্ষেত্রে পি ইনস্ট্যান্টানিয়াস এটা হবে শুধুমাত্র ভি অফ টি ইন্টু আই অফ টি, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখি জাস্ট আমরা ভি অফ টি আর আই অফ টি গুণ করলেই ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার পাবো। অতএব পি অফ টি সমান কত হবে? ভি অফ টি ইন্টু আই অফ টি। আচ্ছা, তাহলে ভি অফ টি কত আছে? 330 cos 10t প্লাস 20 ডিগ্রি। আর আই কত আছে? 33 sin 10t প্লাস 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার, এরকম আমরা লিখবো। এখন এটা জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে 330 আর 33 গুণ করলে কত আসে? 33 ইন্টু 330, 10,890। তাহলে এটা আসবে 10,890। আর এখানে থাকবে কত? কস একটা সাইন একটা, তাহলে কস 10t প্লাস 20 ইন্টু সাইন 10t প্লাস 60। তাহলে এখন এটা আমরা cos a sin b sin a cos b ওই সূত্র বসাতে পারি, তাহলে আমাদের এটা হাফ নেওয়া লাগবে, তাই না? তাহলে আমরা হাফ নিয়ে 2 দিয়ে গুণ করে তারপর এটা করবো। তাহলে 10,890 বাই 2 ইন্টু 2 cos 10t প্লাস 20 ইন্টু sin 10t প্লাস 60। ওকে, তাহলে 2 cos a sin b বা 2 sin a cos b সূত্র কি? ইন্টারমিডিয়েট আমরা পড়ে আসছি। 2 cos a sin b বা 2 sin a cos b সূত্র হচ্ছে কি? 2 sin a cos b হচ্ছে sin a প্লাস b, তাই না? সূত্রটা আমি ভুলে গেলাম। আচ্ছা, wait, একটু sin a cos b সূত্র কি হবে একজন বলতো? 2 sin a cos b সমান হচ্ছে sin এ a প্লাস প্লাস b বি। মাইনাস cos a মাইনাস b, তাই না? তাহলে এটা আসবে হলো যে 2 sin a cos b, তাহলে sin a প্লাস b, তাহলে 10t প্লাস 60 প্লাস 10t প্লাস হলো 20 মাইনাস cos a মাইনাস b। তাহলে এই কত? 10t প্লাস 60 মাইনাস 10t মাইনাস 20। সূত্র কি ঠিক আছে? আমার এটা মনে নেই, ভুলে গেছি। আচ্ছা, তাহলে এটা 10,890 কে ঠিক 2 আছে দিয়ে ভাই। ভাগ করলে আসে হলো 5,445। আর এখানে আসবে হলো সাইন 10t, সরি, 10 আর 10 যোগ করলে 20। বের হয়ে গেছিল না? আচ্ছা, তাহলে এটা হলো 20t প্লাস হলো 60 আর 20 80 মাইনাস cos, এখানে 10 10 কাটা যাবে, 60 এর থেকে 20 বাদ করলে আছে 40। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে
এটা পাচ্ছি হলো 5445 সাইন 20t প্লাস 80 ফর্মুলা বলে ফর্মুলা ভুল হইছে। 2 সাইনে কত ভুল হয়েছে? হ্যাঁ, ও দুইটাই সাইন হবে। আমি ওটা বুঝছিলাম যে এটা ভুল হয়েছে কিনা একটু বলো। মানে এই কসটা সাইন হবে শুধু, তাই তো? জি ভাই। আমি ওটাই বুঝছিলাম যে এটা ভুল হয়েছে, মানে আমার সূত্র মনে নাই। সাইন, ভাই কথা শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে 5445 সাইন এত, তাহলে এটা হবে সাইন। দেখতেই পাচ্ছি না, নেটওয়ার্কের সমস্যা নাকি বুঝতেছি না। নেটের প্রবলেম মনে হয়, কারোর কি দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে প্রথম অংশটুকু এরকমই থাকবে। আর এইখানে আমরা সাইন 40 মান বসালে কত পাবো? যে 5445 ইন্টু সাইন 40, 3499 ও 3500। তাহলে অ্যান্সার হবে এরকম যে 5445 সাইন 20t প্লাস 80 মাইনাস 3500, এটা অ্যান্সার। তাহলে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার বের করতে বললে জাস্ট যেরকম ভি অফ টি আর আই অফ টি যেটা থাকবে সেটা আমরা বের করে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে প্রথম অংশটুকু আমাদের শেষ। এখন আবার এখানে এভারেজ পাওয়ার বের করতে বলছে। এখন এভারেজ পাওয়ারের সময় আমাদের সূত্র কি আমরা উপরে দেখলাম যে পি এভারেজ হচ্ছে হাফ ভি এম আই এম কস অফ থিটা ভি মাইনাস থিটা আই। এখন একটা আছে কস আর একটা আছে সাইন, এরকম থাকলে কি আমরা এটা ব্যবহার করতে পারবো? তাহলে আমাদের দুইটাকে হয় সাইন অথবা দুইটাকে কস করে নিতে হবে। আমরা এই সাইনটাকে কস করে নিই। তাহলে সাইনকে কস করলে কি হয়? অ্যাঙ্গেল কত হয়? সাইনের সাথে 90 ডিগ্রি মাইনাস করলে কস হয় না? তার মানে এটা 60 আর 90 দিলে কত আসবে? -30। অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা আসবে কত? 10t -30। তাহলে এটা গেল হলো ভোল্টেজ আর এটা হলো কারেন্ট। তাহলে ভোল্টেজের ক্ষেত্রে যেহেতু এই ফরম্যাটে থাকলে আমরা যদি এটাকে আমরা ভিএম বলি, তাই না? আর এটাকে তাহলে আমরা এই 33 কে আমরা বলবো হলো আইএম। আচ্ছা, তাহলে আমাদের পি এভারেজের সূত্র কত আসবে? পি এভারেজ হচ্ছে হাফ ভিএম আই এম কজ অফ থিটা ভি মাইনাস থিটা আই। আচ্ছা, তাহলে এখানে হাফ ভি কত আছে? ভি হচ্ছে 330, ভিএম হচ্ছে 330, আর আইএম হচ্ছে 33, আর কজ অফ থিটা ভি মাইনাস থিটা আই। তাহলে থিটা ভি আছে কত? 10t প্লাস 20 মাইনাস 20 মাইনাস 30 হয়ে যাবে, তাহলে প্লাস 30 হয়ে যাবে, তাই না? 10t প্লাস 20 মাইনাস 20 প্লাস 30 একবারে লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটা একবারে ক্যালকুলেটর বসালে আমরা পি অ্যাভারেজ পেয়ে যাবো। তাহলে আমাদের পি অ্যাভারেজ কত? হাফ ইন্টু ভিএম মানে 330 ইন্টু আইএম মানে হচ্ছে 33 ইন্টু, আচ্ছা এখানে 20 কেটে যাচ্ছে, তাহলে 20 আর 30 50 ইন্টু কস 50, তাহলে এই 3500 আসলো। 3500 ওয়াট বা 3.5 কিলোওয়াট, এটা অ্যান্সার। তাহলে আমরা ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার আর এভারেজ পাওয়ারের মধ্যে ডিফারেন্সটা বুঝলাম, হ্যাঁ? আচ্ছা, এর পরেরটা বলতেছে ক্যালকুলেট দ্য এভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই অ্যান ইম্পিডেন্স জেড এত অ্যান্ড ভোল্টেজ ভি হলো 120 0 ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস ইট। আচ্ছা, তাহলে আমরা কতদিন বলছিলাম
যে এস সমান আমরা কি ফরম্যাটে পাই, এস হচ্ছে পি প্লাস জে কিউব আকারে পাই। তো আমরা আগে যে কোনো এরকম দেওয়া থাকলে আমরা আগে এস নির্ণয় করবো, তাহলে ওখান থেকে আমরা রিয়েল পাওয়ার পি পাবো আর একটা রিয়াক্টিভ পাওয়ার কিউ পেয়ে যাবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি আমাদের এস কত আসে। আমরা এখানে লিখবো যে এস সমান তাহলে কত, ভি স্কোয়ার বাই জেড কনজুগেট, ঠিক আছে, ভি স্কোয়ার বাই জেড কনজুগেট। আচ্ছা, এই ক্ষেত্রে উপরে ভি স্কোয়ার নেওয়ার সময় অ্যাঙ্গেল না নিলেও হবে, হ্যাঁ। এখন অ্যাঙ্গেল না নিলেও হবে কেন, কারণ হলো আমরা যে সূত্রটা লিখি, এস সমান আমাদের আলটিমেট সূত্রটা কত, এস সমান হচ্ছে ভি আই কনজুগেট, তাই না? তাহলে ভি এখানে থাকলো, যে ফেরদৌস তুই কিছু দেখতে পাচ্ছিস না? আমি কিচ্ছু দেখতে পারি না এ পর্যন্ত। আপনি একটু ক্লাসটা রেকর্ড করে দিন, ওর নেওয়া লাগবে। আচ্ছা, আরেকবার বের হয়ে ঢুকতো। আমি তো, আমার এখান থেকে তো সমস্যা হওয়ার কথা না, আমার এখানে নেট স্টেবল আছে বলে। আচ্ছা, তাহলে আই মানে কত, আই মানে হচ্ছে ভি বাই জেড তার উপরে কনজুগেট, ঠিক আছে, আই মানে এটা। এখন এই উপরে যদি আমরা এরকম লিখি, এরকম হয় যে ভি ইন্টু ভি কনজুগেট ডিভাইডেড বাই হলো জেড কনজুগেট, হ্যাঁ, এই সূত্রটা এরকম হয়। তাহলে যে কোনো কিছু কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা কনজুগেট দিয়ে গুণ করি, তাহলে তার অ্যাঙ্গেলটা কাটাকাটি হয়ে যায় না? এটা হলো একটা নাম্বার, এটা হলো তার কনজুগেট, তাহলে অ্যাঙ্গেলটা কাটাকাটি হয়ে যাবে। এই জন্য শুধু আমরা ওখানে মডুলাস ভি স্কোয়ার দিলেই হবে, অ্যাঙ্গেল না নিলে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কমপ্লেক্স পাওয়ার বের করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে আমরা এখানে ভোল্টেজের অ্যাঙ্গেলটা নিব না, জিরো থাকলেও নিব না, জিরো বাদে অন্য কিছু থাকলেও নিব না। সাপোজ এখানে যদি 50 থাকতো, 100 থাকতো, আমরা তাও এটা নিতাম না, ঠিক আছে, আমরা এটা নিতাম না। তার মানে এটা কি বললাম, যে অ্যাঙ্গেল আমরা এখানে হিসাব করব না, কমপ্লেক্স পাওয়ার বের করার সময়, এস বের করার সময় আমরা অ্যাঙ্গেলটা নিব না, ভোল্টেজের অ্যাঙ্গেল, কারেন্টের অ্যাঙ্গেল থাকলে নিব, কিন্তু ভোল্টেজের অ্যাঙ্গেলটা নিব না। আচ্ছা, তাহলে এটা হলো ভি স্কোয়ার বাই জেড কনজুগেট। আচ্ছা, তাহলে ভি কত, 120, তাহলে 120 স্কোয়ার বাই হলো জেড কনজুগেট, তার মানে 30 মাইনাস জে 70, 30 মাইনাস জে 70 কনজুগেট, তাহলে কনজুগেট মানে 30 প্লাস জে 70, আমরা একবারে ক্যালকুলেটরে বসাই দিব। তাহলে এটা কত আসতেছে, 120 স্কোয়ার ভাগ, একবারে কনজুগেট বসালাম, হ্যাঁ, 30 প্লাস 70 জে। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা কত আসলো, 74.48 মাইনাস 173.79, 74.48 মাইনাস 173.79 জে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখান থেকেই তো আমাদের এই নিচেরটা হলো পি, তাই না, প্রথমটা হলো পি, এটা হলো পি, আর এটা হলো কিউ, তাহলে আমাদের রিয়েল পাওয়ার কোনটা, এটা। তাহলে অতএব আমরা এখানে লিখবো রিয়েল পাওয়ার কত, রিয়েল পাওয়ার হচ্ছে 74.48 ওয়াট। যদি রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে বলতো, রিঅ্যাক্টিভ পাওয়ার কত, রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে 173.79 ওয়াট, ঠিক আছে, এটা হয়ে আছে। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যে আমরা যখন, আচ্ছা এটা কি বুঝতে পারছিস, আমি এই জায়গায় কি বলছি, যে একটা কমপ্লেক্স, দুইটা কমপ্লেক্স নাম্বার, মানে একটা কমপ্লেক্স নাম্বার আর এটার কনজুগেট গুণ করলে অ্যাঙ্গেল ভ্যানিশ হয়ে যায়, হ্যাঁ। এই কারণে এই কমপ্লেক্স নাম্বার বের, কমপ্লেক্স পাওয়ার বের করার সময় আমরা ভোল্টেজের অ্যাঙ্গেলটা নিব না, আমরা বাদ দিব, ঠিক আছে। ওকে, এবার 3 নম্বরটা দেখি। এখানে বলছে ডিটারমাইন দ্য এভারেজ পাওয়ার জেনারেটেড বাই ইচ সোর্স and the average power absorbed by each passive element in the circuit of figure 11। আচ্ছা, তাহলে এখানে বলতেছে প্রত্যেকটা সোর্সের পাওয়ার বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা প্রত্যেকটা সোর্স, প্রত্যেকটা প্যাসিভ এলিমেন্ট বলতে কোনটা, প্যাসিভ এলিমেন্ট বলতে হচ্ছে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলো বোঝায়, তাই না। রেজিস্টর হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, আর এই ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলো হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। তার মানে আমাদের রেজিস্টারটা বের করা লাগবে না, ইন্ডাক্টর, ক্যাপাসিটর বের করলে হবে। তো সাপোজ আমরা এইটাকে
জেড ওয়ান বলি একটাকে, আর একটাকে জেড টু বলি, সুবিধা হবে। তাহলে এইটার যে ইম্পিডেন্স এটাকে আমরা জেড ওয়ান বললাম, এটার যে ইম্পিডেন্স এটাকে আমরা জেড টু বললাম। আচ্ছা, আর এটা হলো সোর্স, এটা এটা কারেন্ট সোর্স, এটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে। তাহলে এটাকে আমরা হচ্ছে এস আই বললাম কারেন্ট সোর্স, আর এটা হলো এস ভি, ঠিক আছে। আচ্ছা, এস না বলে আমরা এস যেহেতু ওখানে ইউজ করব, আমরা এটাকে ভি আই বলি, মানে এটা হলো আই আর এটা হলো ভি, ঠিক আছে। একটা কারেন্ট সোর্স, একটা ভোল্টেজ সোর্স। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই জায়গাটার ভোল্টেজটা আমরা যদি নির্ণয় করতে পারি, তাহলে আমরা তিনটা পাওয়ারই বের করতে পারি। আমরা ধরলাম যে এটা আমাদের গ্রাউন্ড পয়েন্ট, এই জায়গার ভোল্টেজটা আমরা বের করব, এটা হলো, এটাকে আমরা বললাম যে ভি নট বা ভি এক্স, ঠিক আছে। এটাকে আমরা ধরলাম ভি এক্স। এখন এই এসি সার্কিটের ক্ষেত্রে এগুলো বের করার জন্য আমরা আরেকটা থিওরেম ইউজ করব, সেটা হচ্ছে মিলম্যান থিওরেম। হ্যাঁ, এটা আমরা এর আগে পড়িনি, তো আমরা একটু দেখি। মিলম্যান থিওরেমটা আসলে নোডাল অ্যানালাইসিসের একটা আপডেট ভার্সন। হ্যাঁ, এসি সার্কিটে এই থিওরেমটা অ্যাপ্লাই করলে ম্যাথমেটিক্স ক্যালকুলেশন সহজ হয়ে যায়। ডিসিতেও এটা অ্যাপ্লাই করা যায়, কিন্তু ডিসিতে আমাদের এমনিতেই সহজ ক্যালকুলেশন, এজন্য এটা দরকার হয় না। তাহলে মিলম্যান থিওরেমটা কি জিনিস? মিলম্যান থিওরেম হচ্ছে যে আমরা এই একটা সার্কিটকে আমরা হচ্ছে একবারে একটা মানে একটা একটা নির্দিষ্ট পয়েন্টের ভোল্টেজ বের করার জন্য আমরা একবারে একটা সূত্র আকারে সাজাই ফেলতে পারি। সেটা কিরকম? যে সাপোজ এরকম আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এখানে আরেকটা ভোল্টেজ সোর্স আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই। তাহলে আমরা যদি এই পয়েন্টটার ভোল্টেজ নির্ণয় করি, এটা হলো ভি এক্স, এটা হলো ভি ওয়ান, ঠিক আছে, এটা আর ওয়ান, এটা হলো ভি টু, এটা আর টু, এটা হলো আর থ্রি, এখানে কোনো ইয়ে নাই, এটা হলো আমাদের রেফারেন্স পয়েন্ট গ্রাউন্ড। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি এক্স সমান ভি ওয়ান বাই আর ওয়ান প্লাস ভি টু বাই আর টু প্লাস, আচ্ছা এই আর থ্রি এর সাথে কোনো সোর্স নাই, এটা কোথায় সোর্স কানেকশন আছে? জিরোর সাথে। তাহলে আমরা এটা লিখবো জিরো বাই আর থ্রি ডিভাইডেড বাই, নিচে কত হবে? ওয়ান বাই আর ওয়ান, ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এখন এই যে এই আর থ্রি এর উপরে কিন্তু কোনো কাজ নাই, বাট এর নিচে কাজ আছে, এই কারণে এটা আমি লিখলাম। এখানে কোনো সোর্স নাই, এর সাথে কোনো সোর্স নাই, তারপরেও এখানে এটা আমরা কাজে লাগাবো। হ্যাঁ, তাহলে এখানে আর এর জায়গায় যে জেড থাকে, আমরা জাস্ট ইম্পিডেন্সটা বসাই দিব, যাই থাকুক সেটা আমরা বসাই দিব, ঠিক আছে। এটাই হলো মিলম্যান থিওরেম। এখান থেকে আমরা ভি এক্সটা একবারে পেয়ে যাবো। তাহলে এসি সার্কিটে এটা ব্যবহার করার উদ্দেশ্য কি? এসি সার্কিটে যদি আমরা ওই নোডাল এই কেসিএল কেভিএল অ্যাপ্লাই করতে চাই, আমাদের মানে অনেক ঝামেলা হয়ে যাবে ক্যালকুলেশন করতে। এটাও কিন্তু নোড অ্যানালাইসিস থেকে আমরা পাবো, নোড অ্যানালাইসিস একবারে আমরা এই লাইনটা লিখতে পারবো। কিন্তু সেই যখন আমাদের সার্কিটটা এইভাবে থাকবে, অর্থাৎ এই সার্কিটটাকে কিন্তু আমরা চাইলে এরকম লিখতে পারি না, সাজাই নিতে পারি যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে হচ্ছে একটা সোর্স আছে, ঠিক আছে, এখানে একটা সোর্স আছে। আচ্ছা, এখানে আরেকটা ভেদাল হবে, আচ্ছা ঠিক আছে পরে বলি। তাহলে এখানে একটা সোর্স আছে, এইখানে একটা আছে, এর এখানে কোনো সোর্স নাই, এখানে আরেকটা ক্যাপাসিটর আছে, আবার এখানে একটা সোর্স আছে, ঠিক আছে, সোর্স আছে। তাহলে এই সার্কিট আর এই সার্কিট দেখতে একই রকম, তাই না? এটার এটা দেখতে তো একই রকম আছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে প্রথম দিকে একটু হালকা একটু ধারণা দেওয়া যাবে। আচ্ছা, এই যে মিলম্যান থিওরাম, হ্যাঁ আমরা তেমন কিছু বলি নাই, যে মিলম্যান থিওরামটা কি এখান থেকে জিনিস? শুরু করছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে মিলম্যান থিওরাম হচ্ছে আহ, প্রথম থেকে বলতে তুই কি একদম প্রথমে বলছিস? আমরা দুইটা ম্যাথ আগে করছি। হ্যাঁ, প্রথম থেকে কিছু দেখি নাই। আচ্ছা, ওইটা একটু 5 মিনিট তুই রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দেখে নিস। হ্যাঁ, আর আমরা একটু পরেরটা আগাই যাই। এটা 5 মিনিট দেখলে হবে, ওটা কঠিন কঠিন কিছু না, সহজে আছে। এটা একটু পেছান, এটা একটু দেখ। তাহলে মিলম্যান থিওরাম কি বললাম? যদি এই টাইপের কোনো একটা সার্কিট আমাদের থাকে, তাহলে আমরা একবারে এই ভিএক্সটা এই সূত্র দিয়ে বের করতে পারি। তাহলে কিভাবে লিখতে হবে? এর উপরে লিখবো এই ভি ওয়ান, এর সাথে যে সোর্স রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স থাকবে সেটা তার নিচে, এটা সোর্স ভি টু, এর নিচে যে রেজিস্ট্যান্স থাকবে সেটা, এটা এর নিচে কোনো সোর্স নাই তাই উপরে জিরো, আর রেজিস্ট্যান্স যেটা সেটা লিখে দিছি।
আর নিচে হলো 1/r1 1/r2 1/r3 এভাবে লিখে দিব। তাহলে এখানে জাস্ট আমরা রেজিস্টারের জন্য বললাম, এখানে যদি ইম্পিডেন্স থাকে তাহলে আমরা জেড দিব, যদি রিঅ্যাক্টেন্স থাকে তাহলে আমরা এক্স দিব। প্রসেস সিমিলার, হ্যাঁ, প্রসেস এরকম। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আছে আমাদের এটা একটা ভোল্টেজ সোর্স একটা কারেন্ট সোর্স, তাই আমাদের এটা একটু ঝামেলা হয়ে যাবে, আমরা এখানে হচ্ছে নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করি। হুম, আচ্ছা এখানে দেখি আমরা ইউজিং কেসিএল, ওই নোডাল অ্যাপ্লাই করলে ওরকমই আসে, অ্যাট ভিএক্স নোড। ভোল্টেজ সোর্স থাকলে আমরা ওইভাবে করবো, হ্যাঁ, ওটা আমাদের থ্রি ফেজে খুবই কাজে লাগবে। আচ্ছা, তাহলে ইউজিং কেসিএল অ্যাট ভিএক্স নোড, তাহলে এখানে এগুলো কত বলবো, এই কারেন্টটা ঢুকছে, আমরা ধরে নিলাম এই কারেন্টটাও ঢুকছে, এই কারেন্টটাও ঢুকছে। তাহলে এটাকে যদি I1 বলি, এটা হলো I2, এটা হলো I3। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, 4 ∠0 প্লাস, মানে এদিক থেকে যে কারেন্টটা যাচ্ছে I1 সেটা হলো 4 ∠0 প্লাস, পরেরটা কত আসবে, 0 মাইনাস ভিএক্স বাই জে10, 0 মাইনাস ভিএক্স বাই জে10 প্লাস, এটা কত আসবে, 60 মাইনাস ভিএক্স বাই মাইনাস জে5, তাহলে 60 অ্যাঙ্গেল লিখি, 60 অ্যাঙ্গেল হলো 30 মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস জে5 সমান 0। আচ্ছা, তাহলে এসি সার্কিটের এই টাইপের ক্যালকুলেশন আমরা একটু সাবধানে করব। আচ্ছা, তাহলে এটা 40, এটা 0 মাইনাস ভিএক্স আমরা সব আলাদা করে ফেলি, হ্যাঁ, এটা রেখে দিলাম 40, এটা হলো মাইনাস ভিএক্স বাই 10, এটা হলো প্লাস 60 অ্যাঙ্গেল 30 বাই মাইনাস জে5 মাইনাস ভিএক্স, আচ্ছা এটা প্লাস করে দিলাম, ভিএক্স বাই জে5 করে দিলাম সমান 0। তাহলে এখন যদি আমরা ভিএক্স বাম পাশে কমন নিই, তাহলে থাকে কত, মাইনাস 1/10 প্লাস 1/জে5, আর ডান সাইডে কত চলে যাবে, মাইনাস 4 ∠0, এটা মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 60 30 বাই হলো জে5। তাহলে এখান থেকে ভিএক্স কত আসবে, ভিএক্স সমান মাইনাস 40 প্লাস 60 অ্যাঙ্গেল 30 বাই জে5 ডিভাইডেড বাই, ওটা কত আসবে, নিচে থাকবে মাইনাস 1/10 প্লাস 1/জে5। আচ্ছা, তাহলে এখন এই সূত্রটা এই মিল ম্যাথের সাথে কি মিলানো যাচ্ছে, দেখো একটু, ভি বাই আর ওয়ান, ভি বাই আর ভি টু, ভি ওয়ান বাই আর ওয়ান, ভি টু বাই আর টু, 0/r3, ওই উপরে ওরকমই আছে, কারেন্ট সোর্সটা জাস্ট নেগেটিভ হয়ে গেছে, তাছাড়া এটা ভি বাই জেড, এটা হলো 1/z, এটা 1/z, সেম না? জি ভাই। আচ্ছা, তাহলে এখন এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, একবারে ক্যালকুলেটরে বসাই দেবো, আমাদের ঝামেলা শেষ। আচ্ছা, তাহলে যদি উপরে দুই আছে, তাহলে একটা কথা হবে মাইনাস, আচ্ছা এই মাইনাস ফেজার মোডে মাইনাস দিলে অবশ্যই একটা ব্র্যাকেট দিবে, হ্যাঁ, মাইনাস দিলে অনেক সময় নিতে চায় না, এরর আসে। আচ্ছা, -40 প্লাস, এটা কত আছে, 60 30, 60 অ্যাঙ্গেলে হলো 30 ডিভাইডেড বাই জে5, 5 জে, আর নিচে কত আছে, -1/10 মানে -0.1 দিলাম প্লাস 1/জে5, তাহলে 5 জে, এটাকে আমরা এইভাবে দিতে পারি 5 জে ইনভার্স। ওকে, এই যে ইনভার্ট ডিভাইডেড মাইনাসটার জন্য ভেজাল। আচ্ছা, -40 আছে, আমরা এখানে 4 1 একটু দিই, হ্যাঁ, 4 অ্যাঙ্গেলে 180 প্লাস 60 30 বাই হলো 5 জে বাই -0.1 প্লাস 5 জে ইনভার্স। তাহলে এটা কত আসলো, 47.328
37.458, তাহলে 47.328 অ্যাঙ্গেল হচ্ছে 37.458, 37.458। আচ্ছা, এটা আমাদের কাজে লাগবে ভবিষ্যতে, আমরা এটা সেভ করে রাখি, এটা আমরা এ তে সেভ করে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা কোথায় সেভ করছি? এই ভ্যালুটা আমরা এ তে সেভ করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভিএক্স আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমাদের হচ্ছে কি 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 চাইছে? এভারেজ পাওয়ার, ঠিক আছে। তাহলে এভারেজ পাওয়ার, এই ইন্ডাক্টর আর ক্যাপাসিটর কি কোনো এভারেজ পাওয়ার অ্যাবজর্ব করবে? করে না। তাহলে এই দুইটা, এইটারও এভারেজ পাওয়ার জিরো, এইটারও এভারেজ পাওয়ার জিরো, ঠিক আছে। তাহলে এইটারও পি হবে জিরো, এইটারও পি হবে কত? জিরো। তাহলে এভারেজ পাওয়ার এখানে অ্যাবজর্ব করবে কারা? এই রেজিস্টার করবে আর এই সোর্স দুইটা করবে, ঠিক আছে। তো সোর্সের ক্ষেত্রে আমরা এস বের করবো, আর রেজিস্টারের ক্ষেত্রে কারেন্ট দেওয়া আছে, আমরা কারেন্ট দিয়ে গুণ করে দেবো। তাহলে আমরা এখানে লিখি অর্থাৎ পি অফ 20, অর্থাৎ 20 ওহম রেজিস্ট্যান্স কি পরিমাণে এভারেজ পাওয়ার অ্যাবজর্ব করবে, সেটা হলো কত? আই স্কোয়ার ইন্টু 20, বা আই 20 স্কোয়ার ইন্টু 20। তাহলে আই 20 কত? 4 অ্যাম্পিয়ার। তাহলে 4 স্কোয়ার ইন্টু 20, তাহলে 4 স্কোয়ার মানে কত? 16, 16 দুগুণে 32, তাহলে এটা আসলে 320 ওয়াট। আর পি মাইনাস জে 5 কত হবে? 0। পি আর একটা কত আছে? জে 10, এটাও কত হবে? 0। এখন এবার এই সোর্স গুলার আমরা হিসাব করব। সোর্সের ক্ষেত্রে আমরা হচ্ছে আহ, ইয়ে নেই, কি বলে, এস বের করবো, ঠিক আছে। তাহলে এই 60-30 এই সোর্সে যদি আমরা এস বের করি, আচ্ছা এখানে একটু ঘিরিং দিয়ে গেছে, একটু ক্লিয়ার করি। আচ্ছা, তাহলে এই দিককার কারেন্টটা আমরা যদি বের করে নিই, এই I3, আর এই কারেন্ট তো আমরা জানি, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এর অ্যাক্রসের ভোল্টেজটাও বের করে নিই, তাহলে আমরা এটা পেতে পারি। এটা হলো আমরা দেখলাম যে ভিসিএস, হ্যাঁ, কারেন্ট সোর্সের অ্যাক্রসের ভোল্টেজ। তাহলে ভিসিএস কত হবে সেটা আমরা বের করব। আচ্ছা, ও আচ্ছা, এখানে আমাদের determine the average power generated by source and the average power absorbed by each passive element, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কারেন্টগুলো বের করি, হ্যাঁ। এটাকে আমরা বলছিলাম I1, এটা I2, এটা I3। তাহলে এখন আমরা I1 কত পাবো? I1 তো এই 4 অ্যাঙ্গেল 0 থাকতেছে। আর I2 কত? আচ্ছা, I2 আমাদের লাগতেছে না, I3 লাগতেছে। I3 বের করি। I3 সমান হচ্ছে কত? I3 হচ্ছে 60 মাইনাস Vx, তাই না? 60 মাইনাস Vx ডিভাইডেড বাই কত? মাইনাস J5। তাহলে ওই যে আমরা ওখানে এ তে সেভ করছিলাম, ও 60 তো শুধু 60 না, 60 30, এর সাথে অ্যাঙ্গেল আছে হলো 30, মাইনাস হলো Vx। আচ্ছা, তাহলে এটা আমরা কত দিব? 60 60 অ্যাঙ্গেলে হলো 30 মাইনাস Vx। Vx আমরা কোথায় রাখছিলাম? এ তে। নিচে আছে কত? মাইনাস J5।
তাহলে এটা কত আসছে 2.89 94.827 2.89 94. আচ্ছা 83 লিখলাম। তাহলে এটা পেলাম আমরা i3, এটা হলো আমাদের i1। আচ্ছা এখন আমরা যদি এই লুপে একটা কেভিএল চালাই, এখানে একটা কেবল চালালে তো আমরা ভিসিএস পাবো, তাই না? তাহলে এখানে একটা কেভিএল চালালে আমরা ভিসিএসটা বের করি। তাহলে ইউজিং কেভিএল, আচ্ছা এই কেভিএল কেসিএল ওই ডিসিতে আমরা যা পড়ছি সেরকমই, শুধু ওই এগুলো চেঞ্জ। আচ্ছা তাহলে এখানে কত আসবে, মাইনাস ভিসিএস, এটা প্লাস 20 × 4, তাই না? 20 i1 বা 20 × 4, তার এখানে কত আসবে, প্লাস হলো j10 ইন্টু i1 মাইনাস i2, i1 সরি এটা হবে i1, আর আমরা i3 নিয়েছিলাম এইদিকে না, i3 আমরা এই ডিরেকশনে নিয়েছি, তাহলে এটা কত হবে, i1 প্লাস i3। আচ্ছা এটা আমরা যেহেতু i3 এই ডিরেকশনে বের করছি তাই ওইভাবেই নিলাম, হ্যাঁ, সমান 0। তাহলে এখান থেকে দেখি ভিসিএস কত আসে। তাহলে ভিসিএস সমান এই সবগুলা যোগ করে আমরা মাইনাস করব। আচ্ছা তাহলে ওটা কত আসছিল, 20 জে, সরি 20 i1, i1 কত, 20 × 4 প্লাস 10 জে ইন্টু ওটা কত, i1 প্লাস i3। আচ্ছা তাহলে i1 কত, 4 ∠0 প্লাস i3 কত, i3 হচ্ছে 2.89 অ্যাঙ্গেল হচ্ছে কত, 94.85। ওকে তাহলে এইটা ওই পাশে চলে গেলে ভিসিএস হয়ে যাবে। তাহলে ভিসিএস সমান 63 পয়েন্ট কত আসলো, 63.5, 36.259, অ্যাঙ্গেল হচ্ছে 36.259 ভোল্ট। আচ্ছা তাহলে ভিসিএস পাইছি আমরা। তাহলে এখন এস সিএস টা বের করি, কারেন্ট সোর্সের ক্ষেত্রে কত হবে, ভিসিএস আইএস বা আইসিএস কনজুগেট, তাই না? তাহলে ভিসিএস কত, 63.5 অ্যাঙ্গেল 36.25, আর জিরোর কনজুগেট করলে কেউ চেঞ্জ হবে, তো ওইটাই থাকবে। তাহলে আমরা এখানে লিখি। আচ্ছা তাহলে এখানে এস কত আসতেছে সেটা লিখি। তাহলে এইটার সাথে আমরা গুণ করব কত, 40। তাহলে এটা আসলে 204 কত আসলো, 204.81 150.22 জে, 2.81 প্লাস 150.22 জে। আচ্ছা তাহলে এটা আমরা সোর্স, কারেন্ট সোর্সেরটা পাইলাম। এবার আমরা ভোল্টেজ সোর্সেরটা নিব। তাহলে ভোল্টেজ সোর্সেরটা কত, এই 60/30 ইন্টু i3 এর কনজুগেট যেটা সেটা হবে, তাই না? তাহলে এস ভিএস ভোল্টেজ সোর্সেরটা কত হবে, ভি ইন্টু i3 কনজুগেট। তাহলে ভি কত, এটা 60 অ্যাঙ্গেল 30, আর আইসিএস ওই সোর্সের কারেন্ট কত, ওই সোর্সের কারেন্ট হচ্ছে i3, তার মানে এটা 2.89 94.883, এটা না, 94.83, 2.89 অ্যাঙ্গেল আছে 94.83, এটার কনজুগেট। তাহলে কনজুগেট করলে আমরা কি করবো, জাস্ট অ্যাঙ্গেলটা নেগেটিভ করে দেবো, তাই না? ফেজার ফর্মে থাকলে শুধু অ্যাঙ্গেলটা আমরা নেগেটিভ করে দেবো। ওকে তাহলে এইটা দেখি কত আসে।
তাহলে আমরা ওখানে বসাচ্ছি যেভাবে, এটা জাস্ট ক্যালকুলেটরে তুলে দিব তাহলে হয়ে যাবে 60 অ্যাঙ্গেল 30 ইন্টু 2.89 অ্যাঙ্গেল হচ্ছে কনজুগেট করলে কত মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 94.83। তাহলে এটা হচ্ছে 73.747, 156.935, 73.747 মাইনাস 156.935 মাইনাস 156.935 জে, এটা হলো কত ভিএ। আচ্ছা, তাহলে আমাদের এখানে শুধুমাত্র রিয়েল পাওয়ারটা চাইছে, তাই না? এভারেজ পাওয়ার অ্যাবজর্ব চাইছে, absorbed by each passive element in the circuit, আর average power generated by each source। তাহলে জেনারেটেড বলতে এখানে আসলে ডেলিভার্ড। হ্যাঁ, তাহলে গতদিন আমরা পাওয়ার পড়ার সময় দেখছিলাম যে অ্যাক্টিভ পাওয়ার সোর্সের ক্ষেত্রে যদি পজিটিভ আসে তাহলে সেটা ডেলিভার্ড, নেগেটিভ আসলে অ্যাবজর্ব। তাহলে এখানে দুইটাই পজিটিভ আসছে। হ্যাঁ, এইটাও পজিটিভ আসছে, এইটাও পজিটিভ আসছে। তাহলে এই সোর্সে পাওয়ার ডেলিভার করছে, এই সোর্সে পাওয়ার ডেলিভার করছে, তাহলে এটা আমরা লিখে দিব। আর যদি একটা নেগেটিভ আসতো তাহলে আমরা সেটা লিখে দিতাম যে ওর পাওয়ার ডেলিভার করে নাই, ও অ্যাবজর্ব করছে, সেই অ্যাবজর্ব পাওয়ারটা এত। ঠিক আছে, বুঝা গেল? তাহলে এভারেজ পাওয়ার দুইজনই আমরা দেখলাম যে ডেলিভার করছে। এখন এই যে কিউ অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা কি দুইজনের সেম? একজনের হচ্ছে প্লাস, একজনের হচ্ছে মাইনাস। তো আমরা গতদিন সূত্রতে কি দেখছিলাম সোর্সের ক্ষেত্রে, মনে আছে? সোর্সের ক্ষেত্রে আমরা সূত্র কি দেখছিলাম, মনে আছে? যে এটা যদি জি মাইনাস ভাই। হয়, এটা যদি মাইনাস হয় বা এটা যদি প্লাস হয়, ওই যে গতকাল যে আমরা পাওয়ার পড়লাম যে সোর্সের ক্ষেত্রে যদি হচ্ছে পি প্লাস জে কিউ বা পি মাইনাস জে কিউ থাকে, এটার মানে কি এটা মনে আছে? আচ্ছা, নিচে একটু বলি। পি প্লাস আমরা কি দেখছিলাম? পাওয়ার ডেলিভার। হ্যাঁ, বলার একবার বল। বলো। যদি ভাই বেলা হয় লাইক কি পজিটিভলি পাওয়ার ডেলিভার করতেছে। না, পি তো পজিটিভ আসছে, কিন্তু আমরা পি তো বলেই দিছি যে এটা ডেলিভার, কিন্তু কিউ কি হবে? যদি পরীক্ষায় কিউ আসতো, এখানে যদি কিউ চাই নাই, বাট যদি পরীক্ষায় কিউ বের করতে দিত যে কিউ ডেলিভার করছে কি অ্যাবজর্ব করছে কি। আচ্ছা, তাহলে এখানে দেখ, আমরা কালকে পড়ছিলাম হলো যে সোর্স যদি যদি সোর্স হয় আর এরকম যদি প্লাস থাকে, প্লাস কিউ থাকে, তাহলে কি হবে? ল্যাগিং ডেলিভার্ড অথবা লিডিং অ্যাবজর্ব, তাই না? এরকম থাকলে হবে ল্যাগিং পাওয়ার ডেলিভার্ড অথবা কি হবে লিডিং পাওয়ার অ্যাবজর্ব। তাহলে যদি এখানে অ্যাবজর্ব রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে বলতো তাহলে আমরা ওই পাওয়ারটা দিয়ে প্লাস থাকলে এটা বলতাম, আর মাইনাস থাকলে কি হবে যে পি মাইনাস জে কিউ এরকম যদি থাকে, আর এটা যদি সোর্স হয়, এটা যদি সোর্স হয় তাহলে কি হবে? এটা হলো ল্যাগিং পাওয়ার অ্যাবজর্বড অথবা লিডিং পাওয়ার ডেলিভার্ড, তাই না? তাহলে এখানে যেহেতু একটা প্লাস আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এ হচ্ছে ল্যাগিং ডেলিভার্ড, এই ল্যাগিং পাওয়ার ডেলিভার করছে। আর এখানে যদি মাইনাস আছে তাহলে আমরা এখানে কি বলতে পারি? এ হচ্ছে লিডিং পাওয়ার ডেলিভার করছে। আর যদি উল্টাই দিই তাহলে এটা লিডিং অ্যাবজর্ব করছে, এটা ল্যাগিং অ্যাবজর্ব করছে। ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে এটা কি বোঝা গেল আমরা কিভাবে করব? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে আর? না ভাই। আচ্ছা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আমরা এখানে কিন্তু অনেকগুলো টুকটাক জিনিস দেখলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এটা দেখি। বলছে ডিটারমাইন দ্য লোড ইম্পিডেন্স ZL that maximizes the average power drawn from the circuit। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখি, এই থিওরি আমরা এখনো পড়ি নাই, এই থিওরিটা আজকে পড়বো না, এটা আজকে পড়বো না, এটা আমরা দেখি। RMS থিওরি কিন্তু আমরা পড়ছি। Find the RMS value of the current waveform of figure. If the current flows through a 9 ohm resistor, calculate the average power absorbed by the resistor। আচ্ছা, এই বরাবর আছে কারেন্ট। হ্যাঁ, এখানে এটা বোঝা যাচ্ছে কিনা জানি না, এটা আই অফ টি, আর এটা হলো টাইম, এই অ্যাক্সিসে আছে টাইম। আচ্ছা,
তাহলে এটা আমরা দেখতেছি একটা পিরিয়ডিক সিগন্যাল। এটা কতক্ষণ পর্যন্ত পিরিয়ডিক? 4 সেকেন্ড পর পর, তাই না? এই 4 সেকেন্ড পরে আবার এটা রিপিট হচ্ছে, 8 সেকেন্ড পরে আবার রিপিট হচ্ছে। তার মানে 0 থেকে 2 পর্যন্ত এটা একটা পিরিয়ডিক সিগন্যাল, 2 থেকে সরি 0 থেকে 4 আর 4 থেকে 8 পর্যন্ত পিরিয়ডিক সিগন্যাল। তাহলে আমরা এখানে ওই একটা পিরিয়ডিকটা বের করলে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, ওই আগের ম্যাথের আর একটা জিনিস বলে দিই। এটা যদি আমি ডিসির ক্ষেত্রেও বলছি, এটা আমি ডিসির ক্ষেত্রেও বলছি যে সাপোজ এখানে ভোল্টেজ সোর্স আছে বা কারেন্ট সোর্স যেটাই থাক, ঠিক আছে? এটা হলো ডিসির ক্ষেত্রে আসলে এটা বেশি ইয়ে করে, আর এসির ক্ষেত্রে এটাই। এটা কি মনে আছে আমাদের যে আমরা এরকম পড়ছিলাম যে এটা যদি ভোল্টেজ হয়, কারেন্ট যদি এদিকে যায়, তার মানে এই সোর্সটা কি করছে? পাওয়ার ডেলিভার করছে, তাই না? আর এটা যদি কারেন্ট সোর্স হয়, এটা যদি কারেন্ট সোর্স হয়, এর এক হচ্ছে ভিসিএস যদি আমরা এরকম পাই, তাহলে কি করছে? এটাও ডেলিভার করছে। আর যদি এরকম হয় যে এটা একটা ভোল্টেজ সোর্স, ভি, কারেন্ট এর দিকে এন্টার করছে, আই, তাহলে এটা কি করছে? পাওয়ার অ্যাবজর্ব করছে, তাই না? অ্যাবজর্ব করছে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা ওই ম্যাথটা চলে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি দুইটা টাইম ডাইমেনশন আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে 0 থেকে 2 আর একটা 2 থেকে 4। এই দুইটা টাইমে আমাদের আরএমএস ভ্যালু বের করতে হবে। তাহলে 0 থেকে 2 এটা কিন্তু একটা মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে এটার সূত্র কত হবে? y সমান mx যদি আমরা দেই, তাহলে সেই i অফ t সমান আমরা কত পাই? এখানে আমরা পাবো হলো ঢাল কত? ঢাল হচ্ছে 10/2 মানে 5, তার মানে 10/2t, তার মানে এটা হচ্ছে 5t, তাই না? তাহলে এইটুকু আছে 5t, আর এখান থেকে তো এটা কনস্ট্যান্ট ভ্যালু কত? -10। তাহলে আমরা আরএমএস এর সূত্র কত জানি? আই আরএমএস সমান √1/t, ঠিক আছে? এটির পর্যায়কাল কত? 4 সেকেন্ড। এটি হলো পর্যায়কাল। আর এখানে আমরা কত নিব? 0 থেকে 2 একবার নিব। 0 থেকে 2, তারপরে এখানে কত? ভোল্টেজ হলো 5t, তাহলে 5t স্কয়ার dt প্লাস 2 থেকে 4 ইন্টিগ্রেশন 2 থেকে 4, ওটা কত আসবে? -10 স্কয়ার dt, ঠিক আছে? এটাই হলো আরএমএস ভ্যালু বের করার সূত্র, তাই তো? তাহলে এখানে 1/t এর জায়গায় আমরা কত লিখবো? √1/4। আর এটা ইয়ে করলে কত আসে? এটা ক্যালকুলেটরে একবারে বসাই দিলে মান চলে আসে। আমি ক্যালকুলেটরে বসাই দিব, হ্যাঁ? আমরা সবাই এই ক্যালকুলেটর ইউজ করি। তাহলে এখানে আচ্ছা রুট ওভার না, আগে ইন্টিগ্রেশনটা করি তারপর রুট ওভারে বসাই। তাহলে ইন্টিগ্রেশন কোনটা? এটা, তাই না? এটা হলো 1 নাম্বার বিছাবে। আচ্ছা, তাহলে এটা কত আছে? লোয়ার লিমিট আছে হলো 0, আপার লিমিট কত? 2। এখানে কেমনি জানি যায়। আচ্ছা আচ্ছা, এখানে কত আছে? 5t, তাহলে আমরা এখানে দিব হলো 5x হোল স্কয়ার dx, ঠিক আছে? তাহলে এই একটা আমাদের হলো। এবার আমরা যাব কোথায়? প্লাস, আবার এটা 2 থেকে 4, সরি, আচ্ছা ওই জায়গাটাকে লিখে নিই, -10 হোল স্কয়ার। আর লিমিট কত আছে? 2, আর লিমিট হচ্ছে 4। আচ্ছা, সমান সমান চেপে দিই। তাহলে এটা আসলে কত? 266.66। এখন এটাকে ভাগ করবো কত দিয়ে? 4 দিয়ে। তাহলে 200/3। এবার এটাকে রুট করব, কত আসলো? 8.164, তাই না? তাহলে আমরা একবার এটা লিখে দিলাম, আরএমএস কত? 8.164 অ্যাম্পিয়ার, ঠিক আছে?
তাহলে এখন এখানে আমাদের চাইছে হলো এভারেজ পাওয়ার অ্যাবজর্ব। তাহলে এভারেজ পাওয়ার কত? পি এভারেজ ইজ ইকুয়ালস টু আই আর এম এস স্কোয়ার ইন্টু আর। তাহলে আর এম এস যেহেতু তো আমাদের হাফ দিয়ে গুণ করা লাগবে না, তাহলে আর এম এস কত? 8.164 স্কোয়ার ইন্টু আর কত? কত রেজিস্ট্যান্স বলছে? 9 ওহম। 9, তাহলে এটা গুণ করলে আমরা পেয়ে যাবো কত? 9 ইন্টু অ্যান্সার স্কোয়ার 600, এটা অ্যান্সার। তাহলে আরএমএস ভ্যালু বের করার ক্যালকুলেটরের উপায় বোঝা গেল? আমরা ক্যালকুলেটর দিয়ে এগুলো করলে আমাদের হিসাব সহজ হয়ে যাবে, আমাদের সময় কম লাগবে, ঠিক না? জি ভাই। আচ্ছা, যেহেতু আমাদের পরীক্ষায় ক্যালকুলেটর এলো, আমরা ওটাই করবো। আচ্ছা, তাহলে এই ম্যাথটা বোঝা গেল? জি ভাই। আচ্ছা, সময় আর কতটুকু আছে? সময় আর নেই মনে হয় ভাই, 4-5 মিনিট আছে। আচ্ছা, তাহলে আমরা আবার একটু 8 মিনিট আছে, 8 মিনিট আর একটা 8 ম্যাথ মিনিট করবো, আছে। এই ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা, এটা করি। এখানে বলছে দ্য ওয়েভ ফর্ম শোন ইন ফিগার ইজ হাফ ওয়েভ রেকটিফাইড সাইন ওয়েভ। আচ্ছা, এখানে আরো কিছু কথা আছে, এটা পরে বলবো না, আপাতত এখানে যেটা আছে এটাই বলি, যেটা সাইন ওয়েভ বলে দিয়েছে তাই সমস্যা নেই। আচ্ছা, এখানে বলছে দ্য ওয়েভ ফর্ম শোন ইন ইজ হাফ ওয়েভ রেকটিফাইড সাইন ওয়েভ, ফাইন্ড দ্য আরএমএস ভ্যালু অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ অ্যাভারেজ পাওয়ার ডিসিপেটেড বাই 10 ওহম রেজিস্টার। তাহলে এটা আমরা দেখছি একটা পিরিয়ডিক সিগন্যাল, তাই না? এটা কত? 0 থেকে পাই পর্যন্ত এর ভ্যালু আছে 10 সাইন ওমেগা টি, তাই না? এইটা হলো 10 সাইন ওমেগা টি। আচ্ছা, এটা হলো 10 সাইন ওমেগা টি। আর পাই থেকে 2 পাই কত? 0। তারপর আবার 2 পাই থেকে 3 পাই 10 সাইন ওমেগা টি, তারপর আবার 0। তাহলে মানে আমাদের এই 0 থেকে পাই পর্যন্ত হিসাব করলেই হচ্ছে। তাহলে আমরা এটা দেখি কত আসে। এটা হলো ভোল্টেজ, তাই না? হ্যাঁ, এখানে ভি অফ টি দেওয়া আছে। তাহলে এটা হলো ভি আরএমএস কত আসবে? রুট ওভার, এটা কত আসলো? 1/2 পাই। আচ্ছা, এটার জন্য আমরা যদি ভুল করে পাই দিয়ে বসি, হ্যাঁ, এর পিরিয়ড টাইম পিরিয়ড কত? 1/2 পাই, নট পাই। আচ্ছা, তারপর একটা কত হবে? 1/2 পাই, এটা হলো 0 থেকে পাই 10 সাইন ওমেগা টি। তাহলে আসলে 10 সাইন ওমেগা টি হোল স্কোয়ার ডিটি। আর পরেরটা যেহেতু এখানে ভ্যালু 0 আছে, এটা 0 আসবে, আমরা ওটা কিছু লিখলাম না, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমরা ক্যালকুলেটরে করবো। তাহলে এখানে যেহেতু পাই আছে, তাই আমরা এটা রেডিয়ান মোডে করবো, হ্যাঁ। এই যে এখানে ডিগ্রি, রেডিয়ান, গ্রাম এগুলো আছে, আমরা 4 নাম্বার দিয়ে রেডিয়ান মোডে যাব। এবার আমরা এটা জাস্ট তুলে দিব, আর কোনো কাজ নাই, ঠিক আছে? তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করে নিই। আচ্ছা, এইটা হলো এই, সরি সরি, আচ্ছা, তাহলে এটা কত আছে? আমরা আগে ইন্টিগ্রেশনটা করি। ওখানে কত আছে? 10 সাইন ওমেগা টি, তাই না? তাহলে 10 ওমেগা টি সমান আমরা একটা কিছু ধরে নিই, এক্সই ধরে নিলাম, হ্যাঁ। 10 সাইন, এটা সমান আমরা এক্সই ধরলাম, 10 সাইন এক্স হোল স্কয়ার। আচ্ছা, এবার লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট হলো পাই। তাহলে পাই কত আছে? শিফট 0 থেকে পাই, এটা দিলাম অ্যান্সার। এরকম, এটা আসলো না? ভাই স্কোয়ার ওইভাবে দিলে নেবে না। ও সরি, হ্যাঁ, এখানে আরেকটা ইয়া যাবে, এখানে হলো আরেকটা যাবে। তাহলে এটা হলো 50 পাই, এটাকে 2 পাই দিয়ে ভাগ করলে কত আসে? ভাগ 2 পাই, তার মানে হলো 25, তাই না? 25 কে রুট করলে 5। তাহলে আমরা দিলাম এটা আসলে কত? 5 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, এখন বলতেছে পাওয়ার ডিসিপেটেড 10 ওহম রেজিস্ট্যান্স, তাহলে পি 10 ওহম কত আসবে? ভি স্কয়ার বাই আর, তার মানে হচ্ছে 5 স্কয়ার বাই 10, তার মানে হচ্ছে 2.5 ওয়াট।
এটা হলো অ্যান্সার। তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, টাইম প্রায় শেষ। আমরা হচ্ছে তাহলে মোটামুটি 10-15 মিনিট পরে 11:30টার দিকে আবার একটু 15-20 মিনিটের জন্য জয়েন করি। ঠিক আছে, তাহলে তোরা বের হয়ে যা 11:30 বা 11:35-এর দিকে একটু জয়েন করিস। আর 15-20 মিনিট মতো করি।